প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের বাংলা প্রথম পত্রের রিভিশন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা প্রথম বর্ষে অপরিচিতা গল্পটি পড়িয়েছিলাম, আলোচনা করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। তো আমরা এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের এই গল্পটি রয়েছে। আমি আজকে তোমাদের অপরিচিতা গল্পটি আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে একজন নন্দিত সাহিত্যিক। তিনি উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, বিভিন্ন বিষয়ে তিনি তার কবিতা, উৎকৃষ্ট লেখালেখি করেছিলেন। রোমান্টিক গীতিকবি হলো রবীন্দ্রনাথ। তার কথা সাহিত্যে বড় একটা অবদান রেখেছেন, বিশেষ করে বাংলা ছোট গল্পের ক্ষেত্রে। তিনি উপন্যাসে নানামাত্রিক পরীক্ষা নিরীক্ষা করেছেন, নাটকে নানামাত্রিক পরীক্ষা নিরীক্ষা করেছেন, আবার ছোট গল্পের ক্ষেত্রেও আদর্শ ছোট গল্প রচনায় তিনি ভূমিকা রেখেছেন। তার একটি অত্যন্ত সুপাঠ্য ছোট গল্প, বিপরীত আঙ্গিকের ছোট গল্প, দৃষ্টিভঙ্গির শিল্প চেতনার বিচারে, যে রবীন্দ্রনাথ তার হৈমন্তী অথবা তার নিরুপমা ওই গল্পগুলোতে যেভাবে নারী চরিত্রকে দেখিয়েছিলেন, সমাজের একছত্র পুরুষতান্ত্রিক সমাজের একছত্র আধিপত্য দেখিয়েছিলেন, এই অপরিচিতা গল্পে তিনি সেই বৃত্ত ভেঙেছেন এবং নতুন দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক সমাজের প্রচলিত গতানুগতিক সনাতনী দৃষ্টিভঙ্গিকে তিনি ভেঙে দিয়েছেন। নতুনভাবে, নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর নব মূল্যায়ন করবার চেষ্টা করেছেন। এবং এই গল্পে কল্যাণীর বাবা, তিনি পাত্রপক্ষের নিচতাহীনতার জন্য, অর্থলোভী মানসিকতার জন্য, অর্থবৃধু মানসিকতার জন্য তিনি বিয়ের আসরে তিনি বিয়ে ভেঙে দেন কন্যার বাবা হিসেবে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, দুঃসাহসিক সিদ্ধান্ত। সাধারণত অন্যান্য সময়ে বিয়ের সভায় দেনা পাওনা নিয়ে নানা জটিলতার কারণে, সমস্যার কারণে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে যান, কিন্তু এই প্রথম পাত্রীপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। ভারতবর্ষের বাঙালি সমাজে এটি প্রথম। আর অনুপম এই বিষয়টি খুব দুঃখ করে তার জবানিতে, তার এই জীবন কাহিনীতে গল্পটি বলেছেন। তার জীবনের এই দুঃসহ বেদনাদায়ক ট্রাজিক ঘটনাটি স্বীকার করেছেন, বলেছেন যে বাংলাদেশে আমি একমাত্র পুরুষ যে যার বিবাহ সভায় কনে পক্ষ, কন্যার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন, বিয়ে করতে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছে। তো নতুন দৃষ্টিভঙ্গি, নারীর নবমূল্যায়ন, নারীকেও পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরও যে সমান অধিকার রয়েছে, বেঁচে থাকবার অধিকার রয়েছে, স্বাধীন চিন্তা চেতনা, স্বাধীন জীবন যাপন করবার অধিকার রয়েছে। কল্যাণী নারী শিক্ষার উন্নয়নে, কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেছে বিয়ে ভেঙে যাওয়ার পরে। নাটকীয়ভাবে আবার তাদের দেখা হয়েছে, দেখা হবার পরে কল্যাণী কিন্তু দ্বিতীয়বার আর অনুপমের সাথে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়নি। সে তার সিদ্ধান্তে অটল থেকেছে এবং সে নারীর উন্নয়নের জন্য, নারী শিক্ষার উন্নয়নের জন্য, দেশ মাতৃকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই যে নতুন চেতনা, নতুন দৃষ্টিভঙ্গি, এটি আমরা এই গল্পের শিক্ষণ ফল হিসেবে দেখতে পাই। পাশাপাশি পুরুষদের দৃষ্টিভঙ্গি, কল্যাণীর পাশে এসে দাঁড়িয়েছে অনুপম। সে কল্যাণীর
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং কল্যাণের বিভিন্ন সময় প্রয়োজনে, নানামাত্রিক প্রয়োজনে সে পাশে থেকে যোগ্য সঙ্গী হিসেবে সে কাজ করছে, তাদের কল্যাণীকে সহায়তা করছে। যদিও আপাত দৃষ্টিতে যে তাদের বিয়ে সাথে হয়নি, কিন্তু তারপরেও বন্ধু হিসাবে, একান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুপম কিন্তু কল্যাণীর জীবনে এসেছে। আমরা গল্প পাঠে যাই। আজ আমার বয়স 27। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অনুপমের জবানিতে তার নিজের ভাষ্যেই এই গল্পটি শুরু হয়েছে। অনুপম নিজের জীবনের তার যে ঘটনাগুলো ঘটেছিল, বিশেষ করে বিয়ে সংক্রান্ত ব্যাপারে যে তার একটা ট্রাজিক ঘটনা ঘটেছিল জীবনে, সেই ঘটনাটি আলোচনা করছে। আজ আমার বয়স হচ্ছে 27। তার এই জীবনটা নিয়ে তার কিছুটা আক্ষেপ আছে, অভিযোগ আছে, এবং নিজের প্রতি একটা অসন্তুষ্টিও আছে যে এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবেও বড় না, আবার গুণের হিসেবে। 27 বছরের এই জীবনটা যদি বলি দৈর্ঘ্যের হিসেবে, সময়ের হিসেবে, তাহলে খুব বেশি বড় নয়। আবার এই 27 বছর বয়স, 27 বছর বয়সে অনুপমের জীবনের যে প্রাপ্তি, সেটাও খুব বেশি উল্লেখযোগ্য তেমন কিছু না, বলবার মতো তেমন কিছু না, বরং আক্ষেপ আছে, অপ্রাপ্তি আছে। শূন্যের খাতাটাই যেন বেশি ভারী হয়ে আছে, বোঝা হয়ে আছে। কিন্তু হ্যাঁ, এই জীবনটায় 27 বছর জীবনে একটি উল্লেখযোগ্য, একটি সোনালী অধ্যায়ও রয়েছে, আনন্দময় অধ্যায়ও রয়েছে। সেই অধ্যায়টি আসলে অনুপম একটা তার জীবনে বিয়ের ঘটনার মধ্য দিয়ে একটা আনন্দময় ঘটনা, আনন্দময় বিষয়ের তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটেছিল। সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা আবার অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল তার অভিভাবক মামার নিচতার জন্য, হীনতার জন্য। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। সংসারে ছোটখাটো সমস্ত বিষয়েরই একটা আলাদা রকম গুরুত্ব আছে, বৈশিষ্ট্য আছে। যারা সেই ছোট ছোট ঘটনার তাৎপর্য বুঝতে পারেন, তারাই একমাত্র প্রকৃত রসের রসিক, তারাই সেটার প্রকৃত স্বাদটুকু, আস্বাদটুকু, রসটুকু উপভোগ করতে পারেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব চুকাইয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। অনুপম কলেজে যতগুলো পরীক্ষা পাশ করবার কথা, আইএ, বিএ, এমএ, সবগুলো পরীক্ষা অনুপম পাশ করেছে, সাফল্যের সাথেই পাশ করেছে। কিন্তু স্কুল জীবনে যখন ছোট ছিল, স্কুলে পড়তো, স্কুলের যারা শিক্ষক পণ্ডিত মশাই ছিলেন, তখন অনুপমের সুন্দর সুদর্শন চেহারার সাথে মেধার কিছুটা ঘাটতি ছিল, সমন্বয় ছিল না। এই কারণে
মাস্টার মশাইরা বিভিন্ন সময় তাকে শিমুল ফুল, মাকাল ফলের মতো এই নিষ্ফল অপ্রয়োজনীয় ফুলের সাথে তুলনা করেছিলেন, যে শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু খুব বেশি একটা কাজে লাগে না, হয়তো গবাদি পশুকে খাদ্য হিসেবে ব্যবহার করা ছাড়া শিমুল ফুলের তেমন কোনো ব্যবহার নাই। আর মাকাল ফল তো বাইরে খুবই সুন্দর, দেখতে খুবই চাকচিক্য সুন্দর, কিন্তু ভিতরে দুর্গন্ধ এবং অখাদ্য। অনুপমের মেধার সাথে, সৌন্দর্যের সাথে মেধার ঘাটতির কারণে, পার্থক্যের কারণে হয়তোবা শিক্ষকরা সেই সময় তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, লজ্জা দিয়েছেন, তাকে পড়াশোনায় আরো বেশি মনোনিবেশ করবার জন্য, আরো বেশি মনোযোগী করবার জন্য ব্যঙ্গ বিদ্রুপ করে চেষ্টা করেছিলেন যে পড়াশোনার দিকে তার মনটা হয়তো ফিরানো যায় কিনা। তবে অনুপম আজকে এই 27 বছর বয়সে এসে সে একটা বিষয় বুঝেছে যে না, বাহ্যিক সৌন্দর্যেরও একটা আলাদা মূল্য আছে। সে এটা নিয়ে শিক্ষক পণ্ডিতরা তাকে যতই ব্যঙ্গ বিদ্রুপ করুন না কেন। আমার পিতা এককালে গরিব ছিলেন, উকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। অনুপম নিজের পরিবারের পারিবারিক অবস্থা সম্পর্কে ইতিহাসটা বলছে যে আমার বাবা এক সময় খুব গরিব ছিলেন, কিন্তু ওকালতি শুরু করবার পরে তিনি আইনজীবী ছিলেন, পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তো এই ওকালতি পেশা যখন তিনি শুরু করেছিলেন, তারপর তিনি প্রচুর টাকা রোজগার করেছিলেন। কিন্তু বাবার জীবনে একটা দুর্ভাগ্য আছে, একটা দুর্ভাগ্যজনক একটা বিষয়, যে তিনি প্রচুর টাকা রোজগার করেছিলেন, কিন্তু সেই টাকা রোজগার করে সেই টাকা ভোগ করবার কোনো সুযোগ পাননি। তিনি কোনো ওকালতি জীবনে কখনো তেমন একটা অবসর অবকাশ পাননি। দুহাত ভরে শুধু টাকা কামিয়েছিলেন, কিন্তু অকাল মৃত্যুর দরুন সেই টাকা ভোগ করবার কোনো সৌভাগ্য তার হয়নি, সুযোগ তার হয়নি। তিনি জীবনে একবারই অবকাশ পেয়েছিলেন, ছুটি পেয়েছিলেন। তবে হ্যাঁ, তার জীবনের মৃত্যুর মধ্য দিয়ে, জীবনাবসানের মধ্য দিয়ে তার অবকাশ পেয়েছিলেন। সেটি তিনি বাহ্যিক ভোগ বিলাসে যে অর্থ উপার্জন করেছিলেন, সেইটার ভোগ করবার ক্ষেত্রে সেই অর্থ তার জীবনে কোনো কাজে আসেনি। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকে ভুলিতে দেন না। আমার বয়স তখন অল্প, বাবা যখন মারা গিয়েছিলেন, আর মার হাতেই আমি মানুষ হয়েছি। আমার মা গরিবের ঘরের মেয়ে, তাই গরিবের ঘরের মেয়ে যখন ধনীর ঘরে বাবার দুহাত ভরা উপার্জনের মাঝে এসে পড়েছিলেন, তখন কিন্তু তিনি তার অতীতটাকে ভুলে যেতে চেয়েছেন এবং অতীতটাকে সব সময় চাপা দিয়ে রাখবার চেষ্টা করেছেন, লুকিয়ে রাখবার চেষ্টা করেছেন। অনুপম যখন ছোট থেকেই, তারা যে বড়লোক, তারা যে অর্থবিত্তে শহরের অন্যান্যদের চাইতে কম নয়, সেই বিষয়টি মা সবসময় অনুপমের চেতনায় মনের মধ্যে জাগ্রত করবার, রাখবার চেষ্টা করেছিল। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। একেবারে শিশুকাল থেকে অনুপম তার মায়ের অতি আদরে কোলে কোলে মানুষ হয়েছে। আর এই অতি আদরের আতিশয্য, অতি আদর যে অনেক সময় সন্তানের জীবনে বড় রকম ক্ষতির কারণ হয়,
তার পরিপূর্ণ মানব বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়, এটি অনুপম তার নিজের জীবনে হারে হারে টের পেয়েছে এবং তার সেই অভিজ্ঞতার কথাটাই সে প্রাণ খুলে স্বীকার করছে। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তো অনুপম মামা এবং তার মায়ের অভিভাবকত্বে মানুষ হয়েছে, তার জীবনে পরিপূর্ণ বিকাশ, সাবালক হওয়া সেটি হয়ে ওঠেনি। আর তাকে দেখলে আজও মনে হবে যে দেবী অন্নপূর্ণা মাকে দুর্গার সাথে তুলনা করেছেন এবং এই অনুপমের মা যেন দেবী দুর্গার মতো তার ছোট ছেলে কার্তিককে যেমন তিনি আগলে রেখেছিলেন, ঠিক একই ভাবে এই অনুপমকেও তার মা যেন সর্বদাই দেবী দুর্গার মতো আদর স্নেহে আগলে রেখেছেন, তাকে সর্ববিপদ থেকে রক্ষা করেছেন। তার কোনো মাত্রিক তার যে মানসিক শারীরিক বিকাশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীন চিন্তা চেতনার ক্ষেত্রে অনুপম স্বাবলম্বী হয়ে উঠবে, সেই ঘটনাটি তার জীবনে সেই সুযোগটি হয়েই ওঠেনি। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জন্যে, এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় নাই। তো অনুপমের আসল অভিভাবক আবার তার মামা। এই মামা এই সংসারে এত প্রভাব বিস্তার করেছিলেন যে সমস্ত সংসারটাকে তিনি যেন নিজের কবজা করেছিলেন। তার এই সংসারের একেবারে চুন খসতে, পান থেকে চুন খসতে যাবতীয় A to Z একেবারে সমস্ত দায় দায়িত্ব, অর্থনৈতিক অন্যান্য সমস্ত দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। মামার চোখে ফাঁকি দিয়ে এই সংসারের কেউ কানা করিয়ে এদিক ওদিক করবে অথবা কোনো বিষয়ে যাবতীয় ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। সেই গয়া অঞ্চলের সে ফল্গু ধারা, যে অন্তঃসলিলান ফল্গু নদীর মতো, যে এই নদীর বাইরের দিকটা উপরে বালি, কিন্তু একটু খুঁড়লেই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে। তো এই সংসারের সামাজিক অর্থনৈতিক সকল বিষয়ে পারিবারিক যাবতীয় সিদ্ধান্ত ব্যাপারে মামা কঠোর নজরদারি ছিল, তার প্রভাব প্রতিপত্তি ছিল। সুতরাং তার সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করা এটি একেবারে কোনোভাবেই সম্ভব ছিল না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। কন্যার বাবারা যারা পাত্র খুঁজেন কন্যা বিবাহ দেবার জন্য, মেয়েকে বিয়ে দেবার জন্য, তারা একেবারে এক বাক্যে স্বীকার করবেন আমার সম্পর্কে যদি তারা তথ্য নেন, জানেন যে আমি পাত্র হিসেবে বিয়ের বাজারে আমার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে, মূল্য আছে, এবং এই গুরুত্বটা মূল্যটা অনেক বেশি। আমি একেবারে খুবই সাদাসিধা ভালো মানুষ, নিতান্ত ভালো মানুষ হওয়ার একটা লাভ আছে, যে সেটি হলো যে একেবারে নির্ঝঞ্ঝাট, ভালো মানুষদের ঝুট ঝামেলা কম। অনুপম একেবারে মায়ের আদেশ মেনে চলে, সুতরাং মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নেই। মায়ের শিক্ষায় এমন ভাবে সে বড় হয়েছে যে কখনো মায়ের আদেশ অমান্য করবে এরকম দুঃসাহস করবার মতো অবস্থাটা তার নেই, ক্ষমতাও নেই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি,
যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণে রাখিবেন। অনুপম নিজের সম্পর্কে আর একটু ভালো কথাবার্তা সার্টিফিকেট দিচ্ছে, যা আমি কিন্তু অন্তঃপুরের শাসন মেনে চলবার মতো চিন্তা চেতনা মানসিকতা নিয়ে বড় হয়েছে। বিয়ের পরে যদি বউ চায় যে তাকে তার মতো করে সেভাবে তাকে পরিচালনা করবে, সেই ক্ষেত্রে অনুপমের খুব একটা অসুবিধা হবে না। আর কোনো সাহসী কন্যা যদি থাকে যে স্বয়ংবর সভার মধ্য দিয়ে স্বয়ংবরা কোনো কন্যা, রাজকন্যা বা স্বয়ংবরা কোনো কন্যা যদি থাকে, যে কন্যা নিজের স্বামী পছন্দ করে নেবে, বেছে নেবে, এরকম তাদের জন্য এটা আরো বেশি বড় রকমের ভালো রকমের সুসংবাদ যে তারা যদি অনুপমকে পাত্র হিসেবে, স্বামী হিসেবে বেছে নেয়, তাহলে কিন্তু তারা বরং জিতেই যাবে, লোকসানের বা হেরে যাবার কোনো সম্ভাবনা নাই। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুঁকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অনেক বড় বড় ঘর থেকে অনুপমের সম্বন্ধ আসছিল এবং অনেক অর্থশালী বিত্তশালী মেয়ের বাবারা তাদের মেয়ে বিয়ে দেবার জন্য তৈরি ছিলেন। কিন্তু মামা, যিনি পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বা প্রতিনিধি বা অভিভাবক, তার বিয়ে নিয়ে একটা বিশেষ ধরনের মতামত ছিল, পছন্দ ছিল। সেটা হলো মামা ধনীদের কন্যা, ধনী ঘরের মেয়ে তিনি পাত্রী হিসেবে পছন্দ করেন না। তার কারণ হলো এটা যে ধনী ঘরের মেয়েরা আসলে তাদের উপর তাদের ইচ্ছের বিরুদ্ধে এই পরিবারের যাবতীয় সিদ্ধান্ত চাপিয়ে দিতে গেলে অসুবিধা হবে। তারা হয়তো বেঁকে বসবে, তারা হয়তো প্রতিবাদ করবে। এই কারণে মামা চান যে অনুপমের বউ হিসেবে যে মেয়ে আসবে সে একেবারে মাথা নিচু করে হেট করে এই পরিবারে আসবে, এই পরিবারের যাবতীয় সিদ্ধান্ত সে মেনে চলবে, অক্ষরে অক্ষরে মেনে চলবে। আবার বাবার কিন্তু টাকার প্রতিও আসক্তি অনেক বেশি। তিনি চান যে মেয়ের বাবা গরিব হবেন, কিন্তু আবার যৌতুক হিসেবে তিনি মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অকুণ্ঠ চিত্তে একেবারে হাত খুলে, প্রাণ খুলে মেয়ের জন্য টাকা ব্যয় করবেন, যৌতুকের টাকা পরিশোধ করবেন। এটি যেন একেবারে সম্পূর্ণ দ্বৈত একটা ঘটনা, স্ববিরোধী একটা ঘটনা, যে মেয়ের বাবার টাকা নাই অথচ আবার যৌতুক হিসেবে টাকা বেশি দিবেন, বিয়েতে প্রচুর খরচা দিয়ে করবেন। আবার মেয়ের বাবারও বিশেষ কোনো চাহিদা থাকবে না। এই বেহাই মশাই যখন এই পরিবারে বেড়াতে আসবেন তখন তার খাতির যত্ন নিয়ে, আদর আপ্যায়ন নিয়ে তিনি একেবারে কোনো রকম অভিযোগ করবেন সেটিও করতে পারবেন না। অল্পেতেই যা হয় তাতেই তিনি খুশি থাকবেন। এরকম একটা মনোভাব অনুপমের মামার রয়েছে, যে যাকে বড় সেই নরওয়ালা হোকার পরিবর্তে ছোট নারকেলের তৈরি হোকা দিল তাকে, তিনি সেটা
কোনো নালিশ করবেন না, প্রতিবাদ করবেন না, সানন্দ চিত্তে সেটা গ্রহণ করবেন। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে। অনুপমের বন্ধু হরিশ কানপুরে সেখানে চাকরি করে, আর সে ছুটিতে কলকাতায় আসলো। এসে অনুপমের মন একেবারে উতলা করে ছাড়লো। কারণ ঘটনাটা হলো এই যে অনুপম বলল যে তুমি তো MA পাস তো প্রায় তোমার শেষ, তুমি বিয়ে করবে, পাত্রী খুঁজছ, তবে আমার কাছে একটা অসাধারণ অসম্ভব সুন্দরী একটি পাত্রী আমার কাছে পাত্রীর খবর আছে, এবং আমি এই ধরনের একটা পাত্রীকে বা খুব ভালো করেই চিনি, জানি। তো তুমি যদি বিয়ে করতে চাও, নিঃসন্দেহে এই মেয়েটিকে বিয়ে করতে পারো। কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি থুথু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপম নিজের অবস্থানটা পরিষ্কার করছে যে কিছুদিন আগে আমি MA পাশ করেছি, রেজাল্ট বের হয়েছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে আমার অখণ্ড অবসর, আমার আর কোনো কাজ নেই, আর কোনো পড়াশোনাও করতে চাই না, আবার চাকরি পাওয়ার জন্য কারো কাছে ধর্ণা দিতেও চাই না, আবার নিজের সহায় সম্পত্তির বিষয় আশয় দেখভাল করতে হবে, এগুলো এই দায়িত্বটাও আমার নেই, ইচ্ছাও আমার নেই। আমার আসল অভিভাবক মা এবং মামা, বিশেষ করে মামা, তিনি এই সংসারের এই পরিবারের বিষয় আশয় দেখাশোনা করেন। বাইরের অভিভাবক বিষয় আশয়ের জন্য, সহায় সম্পত্তির জন্য আছেন মামা, এবং ভেতরের অভিভাবক হিসেবে আছেন মা। আর এই দুজনকে টপকে আবার কোন রকম দায় দায়িত্ব পালনের প্রশ্নই উঠছে না। আর আমার বাবা যে পরিমাণ অর্থ রোজগার করে গিয়েছিলেন, সেই অর্থ দিয়ে আমরা নির্বিঘ্নে আমার প্রজন্ম চলতে পারবো। সুতরাং বিয়ের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ায় যেতেই পারে। এই অবকাশের মরুভূমির মধ্যে আবার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এই যে আনন্দহীন একটা জীবন যাচ্ছিল আমার, এই আনন্দহীন জীবনের মধ্যে যেন একটা বসন্তের বাতাস এনে দিল হরিশের সেই প্রস্তাবটি। এবং এরপর থেকে আমি যতই ভাবছি, চিন্তা করছি, আমার স্বপ্ন লোকে যেন সেই অনন্য অপরূপ সুন্দরী সেই মেয়েটি ভাসছে অনুপমের জওয়ানিতে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে খাসা একটা মেয়ে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। তো হরিশ রসিক মানুষ, তার বাক শক্তির দিয়ে বাক শিল্প দিয়ে যতটা সম্ভব রসিয়ে রসিয়ে সেই নারীর
রূপ বর্ণনা থেকে শুরু করে গুণ বর্ণনা আমায় করেছিল। আমিও মুগ্ধ হয়েছিলাম হরিশের বর্ণনা শুনে, এবং মনে মনে একটা পাকাপাকি সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলাম। তাই আমি বললাম যে মামার কাছে কথাটা আলাপ করে দেখো। মামা যেহেতু আসল অভিভাবক, মামা রাজি হলে মাও রাজি হবেন, তারপরে কাজীও রাজি হবেন, সবকিছু সম্ভব হবে। তা আজকে আমরা এই পর্যন্ত গল্পটি আলোচনা করলাম। তোমরা বাসায় পুরো গল্পটি নিজেরা পড়বে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।